আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যাকে আমরা অবচয় বললে চিনে থাকি। এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, যেটি এসেছিল যশোর বোর্ড 2024 সালে। যশোর বোর্ড 2024 সালে সাধারণত আমাদের এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসে। তার প্রথমটি আমি আজকে আপনাদেরকে সমাধান করে দেব। এখানে প্রথমটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে যশোর বোর্ড 2024টি আপনাদেরকে সমাধান করে দিতে। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন এবং এই রিলেটেড অঙ্ক আসলে আপনারা খুব সহজে কি করতে পারবেন, পরীক্ষায় সমাধান করতে পারবেন। দেখেন, এখন আমি আপনাদের সামনে যশোর বোর্ড 2024-এর প্রথম যে সৃজনশীল প্রশ্ন অবচয়ের অধ্যায় থেকে এসেছে সেটি পড়ব। অবশ্যই প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। আমাদেরকে এখানে বলছে বিশু লিমিটেড 2020 সালের 1 জানুয়ারি তারিখে 30,000 টাকার একটি যন্ত্র ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 3 বছর ও ভগ্নাবশেষ মূল্য 22,000 টাকা। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে 10% হারে অবচয় ধার্য করা হয়। 31শে ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। ক নম্বরে বলছে অবচয় সারণীর মাধ্যমে 3 বছরে অবচয়ের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ অবচয় সারণী করতে বলছে। খ নম্বরে বলছে যন্ত্র হিসাব ও অবচয় হিসাব তৈরি করো। গ নম্বরে বলছে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে উপরোক্তি তথ্যাবলীর প্রতিফলন দেখাও, অর্থাৎ আপনাকে আয় বিবরণী করতে বলছে এবং আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো দেখেন, আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই অবচয় সারণীটি পারবেন, কারণ আমরা পূর্বে যে সৃজনশীল প্রশ্নগুলো ছিল 2024 সালে এবং 2023 সালে যেগুলো আসছে সেগুলো সমাধান করে দিয়েছে, আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমরা এখানে ক নাম্বারটি সমাধান করব। ক নাম্বারে যেহেতু অবচয় সারণী করতে বলছে 3 বছরের জন্য, সেজন্য অবশ্যই আমরা অবচয় সারণীর ঘরটি আগে ভালোভাবে শিখে নিব, কারণ ঘরটি যদি বুঝি তাহলে খুব সহজে এটি সমাধান করতে পারবো। তো বছর, প্রথমে যে ঘরটি করব সেটি হচ্ছে বছর। প্রারম্ভিক মূল্য, প্রারম্ভিক মূল্য বলতে বোঝানো হচ্ছে আপনি যে স্থায়ী সম্পত্তিটি ক্রয় করবেন তার প্রারম্ভিক মূল্য, অর্থাৎ যে তারিখে ক্রয় করছেন তার মূল্য কত টাকা ছিল শুরুতে। এরপরে বলছে অবচয়ের হার। অবচয়ের হার বলতে বোঝানো হচ্ছে প্রশ্নের ভিতরে যদি অবচয়ের হার দেওয়া থাকে তাহলে আপনি সেটি দ্বারা কাজ করবেন, আর যদি না দেওয়া থাকে তাহলে অবচয়ের হার আপনাকে বের করতে হবে। কিভাবে বের করতে হয় প্লে লিস্টে দেওয়া আছে ভিডিও, সেখানে দেখে নিতে পারেন। অবচয়, এ অবচয় সাধারণত আমাদেরকে বের করে নিতে হবে। তার মানে আমরা এখানে গড় কি পাই? বছর, প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয় আমাদেরকে বের করতে হবে। তারপরে বলা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কিভাবে পাবো? প্রতি বছরে অবচয়কে যখন যোগ করব তখন আমরা পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাব। এরপরে সমাপনী মূল্য। তো সমাপনী মূল্য আমাদেরকে এখানে বের করতে হবে, সেজন্য আমরা সমাপনী মূল্যের জন্য একটি গড় করে নিব। তো যেহেতু আমাদেরকে অবচয় এই অঙ্কটি 3 বছরের জন্য করতে বলছে যে অবচয় সারণী, সেজন্য আমরা এখানে 3 বছরের জন্য করব। তো প্রশ্ন হচ্ছে 3 বছর কখন থেকে গণনা করব? অঙ্কটি যে সালে শুরু হবে সে সাল থেকে আপনি 3 বছর গণনা করবেন। তো আজকের অঙ্ক হচ্ছে বিশু লিমিটেড 2020 সালের 1 জানুয়ারি তারিখে, তার মানে 2020 সাল। তাহলে আমরা এখানে লিখে নিব 2020, তারপর হচ্ছে 2021, তারপর হচ্ছে 2022। এভাবে আমরা কি করব? এখানে সালগুলো লিখে নেব, অর্থাৎ 3 বছর হলে 3 বছর, 4 বছর হলে 4 বছর, এভাবে সাল আমাদের নিচের দিকে যেতে থাকবে। তো আমরা এটি লেখার পরে আমাদেরকে দেখতে হবে প্রারম্ভিক মূল্য, অর্থাৎ বিশু লিমিটেড যে যন্ত্রটি ক্রয় করে তার বছরের শুরুতে, অর্থাৎ ক্রয়ের সময় মূল্য কত ছিল। দেখেন, তারা বলছে যে 1 জানুয়ারি তারিখে 30,000 টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেন। তার মানে এই 30,000 টাকা হচ্ছে তার প্রারম্ভিক মূল্য। এখানে সংস্থাপন ব্যয়, জাহাজ ভাড়া কিছুই এখানে নেই। তাহলে আমরা এখানে প্রারম্ভিক মূল্য 30,000 টাকা লিখে নিব। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে অবচয়ের হার আমরা কোথায় পাবো? দেখেন, তারা বলছে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে 10% হারে অবচয় ধার্য করা হয়। যেহেতু অবচয় তারাই দিয়ে দিয়েছে, তার মানে 10% হারে আমরা এখানে অবচয় ধার্য করব। এখন প্রশ্ন হচ্ছে এটি কি প্রত্যেক বছর সমান থাকবে? হ্যাঁ, এটি প্রত্যেক বছরে কি থাকবে? সমান থাকবে। তাহলে 10% আমরা এখানে সবসময় লিখে ফেলবো। এখন আমাদেরকে বের করতে হবে অবচয়। তো অবচয় কিভাবে বের করতে হবে? এটির উপর আমরা সরাসরি 10% করে ফেলবো। তাহলে আমাদের এখানে দেখবেন 3,000 টাকা আসবে। কত হাজার টাকা আসবে? 3,000 টাকা আসবে। এই যে 3,000 টাকা অবচয় আসবে, এটি হচ্ছে আমাদের 1 বছরের অবচয়।
প্রশ্ন হচ্ছে এখন আমরা পুঞ্জীভূত অবচয়টা পাবো কোথায়? দেখেন, যেহেতু অঙ্কটি আমাদের 2020 সালে শুরু হয়েছে, তার 2020 সালে যে পরিমাণ অবচয় হবে ওই শুরুর বছরের অবচয়টা হয়ে যাবে আপনার জন্য পুঞ্জীভূত অবচয়। তাহলে এই 3000 টাকা আমাদের জন্য হয়ে যাবে কি পুঞ্জীভূত অবচয়। এরপরে সমাপনী মূল্য আমাদেরকে বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, এখানে আমরা সমাপনী মূল্য কিভাবে বের করতে পারবো? আমাদের এখানে যে প্রারম্ভিক মূল্য আছে তার থেকে আমরা অবচয়টাকে বিয়োগ করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পুঞ্জীভূত অবচয় নয়, শুধুমাত্র অবচয়। তাহলে যখন আমরা প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বিয়োগ করে ফেলবো, তখনই আমরা এখানে সমাপনী মূল্যটা পেয়ে যাব 27,000 টাকা। আশা করি আপনারা এটি বুঝতে পারছেন। তাহলে আপনি কি পাবেন? সমাপনী মূল্যটা পেয়ে যাবেন। এরপরে দেখেন, আমাদেরকে 2021 সালও করতে বলছে 3 বছরের জন্য। তো এখন 2021 সালে টাকা কত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, আমরা যে স্থায়ী সম্পত্তি 2020 সালে ক্রয় করছি, এটি কিন্তু আমি 2020 সালে ব্যবহার করে ফেলছি 3000 টাকা। তাহলে এটির সমাপনী মূল্য কত আছে? 27,000 টাকা। তাহলে আপনি অবশ্যই এই 27,000 টাকা নিয়ে পরবর্তী বছর শুরু করবেন। সেজন্য পরবর্তী বছর হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদেরকে এখানে 10% করতে হবে। তাহলে আমাদের এখানে হবে 2700 টাকা। এখন আমরা পুঞ্জীভূত অবচয়ের ঘরে কত টাকা বসাবো? আমি পূর্বেই বলছি প্রতি বছরের অবচয় যখন যোগ করবেন তখন আপনি এখানে পুঞ্জীভূত অবচয় পাবেন। কিভাবে? দেখেন, আমরা তো পূর্বে প্রথম বছরে 3000 টাকা পেয়েছি, তা পুঞ্জীভূত অবচয়। এখন আমি এই বছর ব্যবহার করছি, পূর্বের বছর ব্যবহার করছি, তাহলে দুইটা যোগ করলে আমাদের এখানে হবে 5700 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য পুঞ্জীভূত অবচয়। এখন আমাদেরকে সমাপনী মূল্য বের করতে হবে। তো কিভাবে? আমাদেরকে এখান থেকে এই টাকাটা বিয়োগ করে ফেলতে হবে। তো আমরা এখানে বিয়োগ করব। দেখেন, 27,000 টাকা থেকে বিয়োগ করব আমরা এখানে 2,700 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 24,300 টাকা। তাহলে 24,300 টাকা আমরা এখানে বসাবো। এই টাকাটা হয়ে যাবে আমাদের জন্য প্রারম্ভিক 300 টাকা। এটি লিখে ফেলবো। এখন আসেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনাদের এই অঙ্কের ক্ষেত্রে আপনাদেরকে যে সমস্যাটি করে সেটি হচ্ছে আমাদেরকে বলছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 3 বছর। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের আনুমানিক মেশিনটির বছর কত, অর্থাৎ আয়ুষ্কাল হচ্ছে 3 বছর। মানে হচ্ছে আপনি এই যন্ত্রটি 3 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার পরে আপনার বছর শেষে ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 22,000 টাকা। দেখেন, প্রশ্নে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। এই যে ভগ্নাবশেষ মূল্য 22,000 টাকা দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, এটি ভালো করে বুঝতে হবে। ভগ্নাবশেষ মূল্য যে 22,000 টাকা দেওয়া আছে আপনাদের প্রশ্নে, এই 22,000 টাকা কি? এই 22,000 টাকা হচ্ছে আপনি স্থায়ী সম্পত্তিটি 3 বছর পরে ব্যবহার করার পরে, অর্থাৎ 3 বছর ব্যবহার করার পরে আপনার নিকটে স্থায়ী সম্পত্তি আর ব্যবহারের উপযোগী থাকবে না। তখন আপনার নিকটে অবশিষ্ট যে মূল্যটা থাকবে, অর্থাৎ আপনি বাঙালির দোকানে বিক্রি করে যে পরিমাণ অর্থটা পাবেন তাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমার কাছে অবশিষ্ট এই যন্ত্রটির মূল্য থাকার কথা কত? 22,000 টাকা। কিন্তু দেখেন, যখন আমরা 2 বছর ব্যবহার করে ফেলছি, তখন আমার কাছে তৃতীয় বছরের যন্ত্রটির মূল্য আছে কত? 24,000 টাকা। দেখেন, খুব ভালোভাবে বুঝতে হবে এটি। যে তৃতীয় বছর, এখানে কিন্তু বছরের সমস্যা, অর্থাৎ যদি 3 বছরের মাথায় যত বছর বলবে তত বছরের মাথায় যদি ভগ্নাবশেষ মূল্য সে পরিমাণ না হয়, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য ছিল 22,000 টাকা। 3 বছর পরে স্থায়ী সম্পত্তিটির মূল্য থাকার কথা কি ছিল কত? 22,000 টাকা। কিন্তু আমার কাছে আছে কত? 24,300 টাকা। তাহলে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই সমাপনী মূল্য 22,000 টাকা থাকার কথা, অর্থাৎ আপনার হাতে 22,000 টাকা থেকে যাবে। এখন আপনাদের এখানে অবচয়ের পরিমাণ বের করতে কিন্তু সমস্যা হয়। আমরা অনেকে ভাবি যে 10% করে দেব, এখানে 2430 টাকা আসবে। তাহলে আমরা মনে করি যে অঙ্কটি সঠিক না। আপনার ভগ্নাবশেষ মূল্য যে 22,000 টাকা থাকার কথা ছিল, তাকে আপনি অবশ্যই সমাপনী মূল্যের ঘরে বসিয়ে দিবেন। কারণ এখানে 22,000 টাকা সমাপনী মূল্য আপনার কাছে থাকবে। অর্থাৎ আপনি এটি বিক্রি করে অর্থটা পাবেন। এখন আপনার কাছে আছে কত? 24,300 টাকা। তাহলে দেখেন, আপনার কাছে স্থায়ী সম্পত্তি এখনো বেশি আছে। তাহলে অবশ্যই আপনি এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে আপনাদের 24,300 টাকা আছে তার থেকে আপনি 22,000 টাকাকে বিয়োগ করে ফেলবেন। বিয়োগ করার পর আপনার নিকট কত আসে দেখেন। আপনার নিকট আসবে এখানে 2,300 টাকা। এই যে 2,300 টাকা আসছে এটি হচ্ছে অবশ্যই, এক্ষেত্রে আপনাকে 10% করতে হবে না। ভালো করে বুঝেন যে আমার কাছে সমাপনী মূল্য, অর্থাৎ স্থায়ী সম্পত্তির সমাপনী মূল্য থাকার কথা ছিল
তৃতীয় বছরে থাকার কথা ছিল 22,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য মানে কি? যে আমার কাছে স্থায়ী সম্পত্তি 3 বছর ব্যবহার করার ফলে থাকার কথা 22,000 টাকা। কিন্তু এটি আমার কাছে আছে এখন 24,000 টাকা। তাহলে আমার কাছে যে 22,000 টাকা থাকার কথা ছিল তৃতীয় বছরে, আমি তৃতীয় বছরে 22,000 টাকা সমাপনী মূল্যের ঘরে বসিয়ে দিব। কারণ এটি সমাপনী মূল্য থাকবে। এখন আমাদের এখানে বছরের শুরুতে আছে কত? 24,300 টাকা। তাহলে 22,000 টাকা থেকে যখন, অর্থাৎ 24,300 টাকা থেকে যখন 22,000 টাকা বিয়োগ করে ফেলবো, তখন আমি ওই বছরে ব্যবহার করব কত? 2,300 টাকা। এটি হচ্ছে অবচয়। এখন আমাদেরকে পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। তো কিভাবে বের করব? আমরা এটির সাথে, অর্থাৎ 5,700 টাকার সাথে এটি যোগ করে ফেলবো। তাহলে হবে আমাদের 8,000 টাকা। আশা করি আমি আপনাদেরকে এই ব্যাপারটি বুঝাতে পেরেছি। খুব ভালোভাবে এটি বোঝার জন্য চেষ্টা করবেন। তো এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। খ নাম্বার আমাদেরকে বলছে যন্ত্র হিসাব ও অবচয় হিসাব তৈরি করো। এখানে যন্ত্রপাতি হিসেব এবং অবচয় হিসাব তৈরি করতে বলছে। তো আমরা এখানে অবশ্যই এই ঘরটি করে নিব। এখানে অবচয় হিসাব তৈরি করা মানে হচ্ছে আমাদের জন্য খতিয়ান তৈরি করতে বলছে। তো খতিয়ান সাধারণত দুই ভাবে করা হয়, চলমান জিরছক এবং টিছকের মাধ্যমে। আমরা চলমান জিরছকের মাধ্যমে করব। তো এখানে অবশ্যই আমরা লিখে নিব যন্ত্রপাতি হিসাব, হিসাবের কোড নাম, কোম্পানির নাম আপনারা লিখে নেবেন। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট। এভাবে আমাদেরকে সাধারণত চলমান জিরছকের ঘরটি করতে হয়। সেম অবচয় হিসেবের জন্য তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত ডিভাইডেড বাই ডেবিট ক্রেডিট, উপরে হিসাবের কোড নাম কথাটা লিখে নেবেন। এখন আমরা এখানে যে যন্ত্রপাতি হিসাব তৈরি করব এটি কত বছরের জন্য? এই অঙ্কে কিন্তু আমাদেরকে স্পষ্ট করে 3 বছরের জন্য নাকি 1 বছরের জন্য কিছুই বলা নেই। সেজন্য আমরা এখানে 3 বছরের অঙ্কটি ধরে করব। তো আমরা এখানে লিখে নিব 2020। আপনাদেরকে অবশ্যই অঙ্কের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলে দিবে যে 3 বছরের জন্য নাকি 2 বছরের জন্য। এটা অবশ্যই বলে দিবে। এখানে হয়তো তাদের মিস্টেক ছিল। তো আমরা এখানে লিখে নিব 2020 জানুয়ারির 1 তারিখ। কেন জানুয়ারির 1 তারিখ এখানে লিখে নিব? কারণ আপনি যখন যন্ত্র হিসাব তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে জাবেদার দিকে তাকাতে হবে। জাবেদাটি কি হবে দেখেন। জাবেদাটি হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ভালো করে মনে রাখেন যে ব্যাংক হিসাব অথবা নগদান হিসাবকে আপনি ক্রেডিট করবেন। ব্যাংক হিসাব অথবা নগদান হিসাবকে আপনি ক্রেডিট করে ফেলবেন। এভাবে আপনাদেরকে জাবেদা দিতে হবে। কারণ হচ্ছে 2020 সালে আপনি যন্ত্রটি ক্রয় করছেন। যন্ত্র যদি ক্রয় করেন তাহলে অবশ্যই স্থায়ী সম্পদ বৃদ্ধি পায়। সেজন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর আমার থেকে নগদ টাকা অথবা ব্যাংক টাকা চলে যাবে, সেজন্য এটিকে করব ক্রেডিট। যেহেতু যন্ত্রপাতি হিসাব তৈরি করতেছি তার বিপরীতে থাকবে আমাদের ব্যাংক হিসাব, সেজন্য আমরা এখানে লিখে নিব ব্যাংক। নগদান হিসাব লিখলেও আপনাদের হবে। তো আমরা এখানে ব্যাংক হিসাব কথাটা লিখে নিব। এটি লেখার পরে দেখেন ব্যাংক হিসাবে আমাদের হবে 30,000 টাকা। ডেবিট দিকে হবে, কারণ আমাদের যন্ত্রপাতি হিসাব তৈরি করতেছি সেটি কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। তো 30,000 টাকা আমরা ডেবিট দিকে বসিয়ে দিব। এটি ছিল 2020 সালে। দেখেন 2020 সালে আপনি কি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন? আর করেন নাই। তার মানে আপনাদের আর কোনো স্থায়ী সম্পত্তি এখানে নেই। তাহলে 2020 সালে উদ্বৃত্ত টানতে হবে। যেহেতু এটি ডেবিট দিকে আছে তার মানে এটি ডেবিট উদ্বৃত্ত বের হবে। তো আমরা 30,000 টাকা এখানে বসিয়ে দিব। এরপরে দেখেন আমাদেরকে যেতে হবে 2021 সাল। যাওয়ার পরে দেখেন 2021 সালে এই প্রশ্নে কি বলছে যে 2021 সালে আপনি যন্ত্রপাতি ক্রয় করছেন, কিন্তু 2021 সালে কিন্তু এখানে নেই যে আপনি যন্ত্রপাতি ক্রয় করছেন, প্রশ্নের ভিতরে কিন্তু নেই। তো সেজন্য আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে 2021 সালে আমাদের সম্পদ কি হবে? যে পূর্ববর্তী বছরে যে সম্পদ ক্রয় করছেন সেটা অবশ্যই 2021 সালে আপনার কাছে থাকবে। কারণটি হচ্ছে আমি যে যন্ত্রপাতি 2020 সালে ক্রয় করছি সেটা কি 2021 সালে আমার প্রতিষ্ঠান থেকে ফেলে দিব? অবশ্যই না। তাহলে এটা অবশ্যই আমার কাছে থেকে যাবে। সেজন্য আমরা এখানে লিখে নিব 2021 জানুয়ারির 1 তারিখ। এটি লেখার পর আমরা এখানে কি হিসাবে লিখব? এখানে লিখব আমরা এখানে ব্যালেন্স। দেখেন ব্যালেন্স B/D, কারণ হচ্ছে এটা হচ্ছে উদ্বৃত্ত। পূর্ববর্তী বছরে কোনো কিছু যদি বর্তমান বছরে আসে সেটিকে আমরা উদ্বৃত্ত নামে ব্যালেন্স বিডি নামে লিখে ফেলি। তাহলে এই 30,000 টাকাই হয়ে যাবে আমাদের পরবর্তী বছরের জন্য উদ্বৃত্ত। সেম 2022 সাল। 2022 সালে যেহেতু আমি কোনো যন্ত্রপাতি ক্রয় করি নাই তাহলে পূর্বেরটা আমার কাছে থেকে যাবে। তাহলে আমরা এখানে লিখে নিব ব্যালেন্স B/D 30,000 টাকা। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আসেন অবচয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন এই অধ্যায়ের অঙ্কগুলো করতে যাব তখন আমাদেরকে 3টি জাবেদা দিতে হয়। একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জাবেদা, আরেকটি হচ্ছে অবচয়ের জাবেদা,
আরেকটি হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। তো জাবেদাগুলো আমি আশা করি আপনারা সকলে জানেন, কারণ পূর্বের ভিডিওগুলো আপনারা অবশ্যই করছেন। এখানে পূর্বের ভিডিওগুলোতে আমরা অবশ্যই অবচয়ের অঙ্কগুলো করে দিয়েছি আপনাদেরকে। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব হয়ে যাবে আপনাদের জন্য কি ক্রেডিট। এটি হচ্ছে অবচয়ের জাবেদা। এখন এই অবচয়টা আপনার জন্য ব্যয়কে হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয়। সেটা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব ডেবিট হবে, তারপর অবচয় হিসাব হবে আপনাদের কি ক্রেডিট। আশা করি আপনারা এই জাবেদাটি জানেন। এটি প্রত্যেক বছর এই দুইটি জাবেদা অবশ্যই দিতে হয়। তাহলে যেহেতু আমরা 2020 সাল করতেছি 3 বছরের জন্য, তাহলে এখন আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। আরেকটা জিনিস মনে রাখেন, অবশ্যই কিন্তু হিসাবকাল শেষে দেওয়া হয়, অর্থাৎ বছর শেষে। তাহলে ডিসেম্বর 31 তারিখ লিখে নিব। তো ডিসেম্বর 31 তারিখে 2020 সালে অবশ্যই দুইটি জাবেদা দিতে হবে। একটি জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে দেখেন এখানে অবচয় কোন দিকে আছে, ডেবিট দিকে আছে, তার বিপরীতের কথা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। সেজন্য আমরা এখানে লিখে নিব পুঞ্জীভূত অবচয় হিসাব। আমি এখানে সংক্ষেপে লিখতেছি পুঞ্জীভূত অবচয় হিসাব। এটা আমরা এখানে কি করব, লিখে নিব। তো আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব আছে কোন দিকে, ক্রেডিট দিকে, আর আমাদের অবচয় আছে ডেবিট দিকে। তাহলে আমরা যে হিসাবটি করব সেই হিসাবটি যেদিকে থাকবে টাকাটা সেদিকে বসাবো। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা। যে সারণীটি ক নম্বরে দেখিয়ে দিয়েছে, কত টাকা ছিল, 3000 টাকা ছিল প্রথম বছরের অবচয়। তাহলে এই 3000 টাকা আমরা এখানে ডেবিট দিকে লিখে ফেলবো। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন 2020 সালে কি অবচয়ের আর কোনো জাবেদা আছে? দেখেন অবচয়ের জাবেদা আরেকটি আছে, সেটা হচ্ছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। জাবেদায় যেখানে যেখানে অবচয় থাকবে সেখানে সেখানে এটি আসবে। তাহলে আমরা আয় সারাংশ হিসাব উল্টো দিকের কথা, তো আমরা এখানে লিখে নিব যে ডিসেম্বর 31 তারিখ আয় সারাংশ, আয় সারাংশ হিসাব। তাহলে এক্ষেত্রে আমাদের অবচয় কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। তাহলে এটি 2020 সালে যেহেতু করতেছি, তাহলে 2020 সালে অবশ্যই আমাদের 3000 টাকার ক্রেডিট দিকে চলে যাবে, কারণ এখানে অবচয় আছে কোন দিকে, ক্রেডিট দিকে। তাহলে দেখেন আমাদের এখানে ডেবিট উদ্বৃত্ত প্রথমে বের হয়েছে 3000 টাকা, কিন্তু এখন আমাদের কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। ডেবিট ক্রেডিট যদি না মিলে তাহলে আপনি বিয়োগ করে ফেলবেন, বিয়োগ করলে এখানে ফলাফল 0 আসবে। তার মানে 2020 সালে আমাদের কিন্তু অবচয় হিসাবের ব্যালেন্স 0 আসে। তাহলে এখন আমাদেরকে যেতে হবে 2021। তাহলে ডিসেম্বর লিখে নিব। সেম কাজ, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিটে জাবেদা দুইটি দিতে হবে। পুঞ্জীভূত অবচয় হিসাব লিখতে হবে আমাদেরকে। এটি ছিল ক্রেডিট দিকে, অবচয় ছিল তখন ডেবিট দিকে। তো এখন প্রশ্ন হচ্ছে কত টাকা। 2021 সালে আমরা বের করছিলাম কত টাকা, যে 2700 টাকা। এটি ছিল কোন দিকে, আমাদের ডেবিট দিকে ছিল। ভালো করে মনে রাখেন, অবচয় ডেবিট দিকে ছিল 2700 টাকা, দ্বিতীয় বছর আমরা বের করছিলাম 21 সালে। এখন আমাদের উল্টো দিকের কথা, এখানে 31 তারিখ হবে অবচয় হিসাব। তো আমরা এখানে এখানে আয় সারাংশ হবে আমাদের, আয় সারাংশ হিসাব। আয় সারাংশ হিসাব হচ্ছে আমাদের কত, 2700 টাকা। যে টাকাটা আমরা অবচয় হিসাবে ধরবো এটিকে আমরা আবার বন্ধ করে দিব ওই বছরে। এটি হচ্ছে 21 সালের জাবেদা। সেম প্রত্যেক বছরে দিতে হবে। তো প্রথমে আমাদের বের হয়েছে ডেবিট দিকে, কিন্তু ডেবিট ক্রেডিট এখন দেখেন আমাদের ডেবিট উদ্বৃত্ত 2700 টাকা, এখন হচ্ছে কোন দিকে, ক্রেডিট দিকে। তাহলে ডেবিট ক্রেডিট না মিললে আমরা এখানে বিয়োগ করে ফেলবো। তাহলে 2021 সালে আমাদের অবচয়ের ব্যালেন্স হবে 0। এরপরে 2022 সালে যেতে হবে। তো আমরা এখানে লিখে নিব ডিসেম্বর 31 তারিখ। সেম আবার একই জাবেদা। পুঞ্জীভূত অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় ছিল ক্রেডিট দিকে, অবচয় ছিল ডেবিট দিকে, এটি লিখে নেব। এরপর আমরা এখানে লিখে নিব আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব। আমি একটু তাড়াতাড়ি করতেছি আপনারা, যেহেতু আমাদের ভিডিওগুলো অনেক বড় হয়ে গেল, অনেকে দেখতে চায় না। তো আমি আপনাদের জন্য খুব সহজে সমাধান করতে চেষ্টা করি। তো আপনারা যদি ভিডিওগুলো বড় হয় অবশ্যই দেখার জন্য চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো আপনাদের পরীক্ষায় গেলে কি হয়, বাধার সম্মুখীন হয়ে থাকে, সেগুলো আপনাদের সমাধান হয়ে যাবে। তো দেখেন আমরা 2022 সালে কিন্তু অবচয় বের করছিলাম তৃতীয় বছরে। দেখেন ক নম্বরের সারণীতে আছে, তখন ছিল আমাদের কত জানেন, তখন ছিল আমাদের 2300 টাকায়। এটি ছিল আমাদের 2300 টাকা ছিল অবচয় গড়ে। তো আমরা এটিকে কি করব, আবার কিন্তু যখন আমরা দেখেন প্রথমটি যাবে 3000 টাকা ডেবিট দিকে অবচয় ছিল, সেটি বসেছে 2300 টাকা। এখন আয় সারাংশ ছিল আমাদের ক্রেডিট দিকে, তখন আমরা এখানে ক্রেডিট, অবচয় ছিল কোন দিকে, ক্রেডিট দিকে ছিল অবচয়। তো এখন আমরা কি করব, এখানে 2300 টাকা এখানে নিয়ে নেব,
ডেবিট ক্রেডিট মিলে নেই, সেজন্য আমরা এখানে বিয়োগ করে ফেলবো। তো আশা করি আপনারা খ নাম্বারটিও বুঝতে পারছেন। এভাবে সাধারণত আমাদেরকে অবচয়, তারপরে পুঞ্জীভূত যন্ত্রপাতি হিসাবে এগুলো করতে হয়। তো এখন আমরা আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে গ নাম্বার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী উপরোক্ত তথ্যাবলীর প্রতিফলন দেখাও। অর্থাৎ আমাদেরকে আয় বিবরণী করতে বলছে এবং আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে, সেই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আয় বিবরণী আমরা এখানে অবশ্যই কোম্পানির নাম লিখে নিব, আয় বিবরণী কথাটা লিখে নিব। আয় বিবরণী মানে কি? যেখানে সাধারণত আমাদের আয়ের ব্যয় আসে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ব্যয় আছে, আয় নেই। ভালো করে মনে রাখেন, এই অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র একটি ব্যয় আছে, সেই ব্যয়টির নাম হচ্ছে অবচয়, আর কোনো ব্যয় নেই। তাহলে আমরা এখানে অবশ্যই আয় বিবরণী করতে আমাদের জন্য কি হবে, এখন সহজ হয়ে যাবে। তাহলে বিবরণ টাকা 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 এইভাবে গড় করে নিব। আর আর্থিক অবস্থার বিবরণী আমাদেরকে করতে হবে। ভালো করে মনে রাখেন, আর্থিক অবস্থার বিবরণীতে আসে আমাদের সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। অর্থাৎ সম্পদ আসে, দায় আসে, মালিকানা শর্ত আসে। কিন্তু এই অঙ্কে আমাদের দায় আর মালিকানা শর্ত কোনোটিই নেই, আছে শুধু আমাদের একটি সম্পদ। সেই সম্পদটা এখানে চলে আসবে। সেটি কি? যন্ত্রপাতি, মেশিন, আসবাবপত্র, এগুলো হচ্ছে আমাদের জন্য সম্পদ। তো আমরা এখানে আয় বিবরণীর ভিতরে শুধুমাত্র ব্যয়গুলো আনতে পারবো। সেটি হচ্ছে, দেখেন আমাদের প্রথমে আসবে পরিচালন ব্যয়। কি ব্যয় আসবে? পরিচালন ব্যয়টা আসবে। তো পরিচালন ব্যয় কিন্তু আমাদের এই অঙ্কে একটি আছে, সেটি হচ্ছে অবচয়। তো আমরা এখানে লিখে নিব 2020 সালের। তো 2020 সাল এখানে ব্র্যাকেট আপনারা চাইলে লিখে নিতে পারেন। দেখেন আমাদের একটি আছে, কি আছে? অবচয় আছে। তো আমরা এখানে লিখে নিব অবচয়। তো অবচয়ের পরিমাণ সাধারণত আমাদের কত ছিল দেখেন, আপনারা এখানে চাইলে লিখতে পারেন যন্ত্রপাতির অবচয় বা অবচয়, এটি লিখে নিবেন। তো যন্ত্রপাতির অবচয় 2020 সালে কত ছিল? সারণীতে দেখেন 2020 সালে অবচয় ছিল আমাদের 3000 টাকা। তো এই 3000 টাকা আমরা এখানে বসাবো। দেখেন 2020 সালে আমাদের কিন্তু আর কোনো অবচয় ছিল না, সেজন্য আমরা এটিকে এখানে সাথে সাথে কি করে ফেলবো? ক্লোজ করে ফেলবো। এরপরে আমাদের ছিল পরিচালন ব্যয় 2022, বা কি হচ্ছে 20 এর পরে ছিল 21 সাল। তাহলে আমরা এখানে পরিচালন ব্যয়টা লিখে নিব। এটি লেখার পর আমরা লিখে নিব 2021। এটি লেখার পর এখানে ক্লোজ করব। তারপর লিখবো আমরা এখানে যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির অবচয়। তো যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ 2021 সালে কত ছিল? সারণীতে দেখেন 2021 সালে ছিল আমাদের কত? 2700 টাকা। তো আমরা এটি এখানে বসিয়ে দেব। এটিকে আমরা ক্লোজ করে ফেলবো, কারণ আমাদের আর কোনো ব্যয় ছিল না তখন। পরিচালন ব্যয় 2023 সালে যেতে হবে। তাহলে পরিচালন ব্যয় 22 সালে যেতে হবে। 22 সালে আমরা এখানে কত পাই? তো 22 সালে আমরা এখানে পাবো যন্ত্রপাতির অবচয়, কথাটা আপনারা এখানে লিখে নেবেন। যন্ত্রপাতির অবচয়, এটি সহজ, সেজন্য আমরা একটু তাড়াহুড়ো করে করতেছি। তাহলে এখানে আমাদের কত হবে? 2300 টাকা। এটি ছিল আমাদের 2022 সালের অবচয়ের পরিমাণ, সারণীতে যা আমি দেখিয়ে দিয়েছি। আর্থিক অবস্থার বিবরণটি খুব ভালোভাবে বুঝতে হবে। তো দেখেন এখানে আর্থিক অবস্থার বিবরণ যখন করতে যাব তখন আমাদের সম্পদ আসবে। তো আমাদের এখানে একটি স্থায়ী সম্পদ আছে, তাহলে স্থায়ী সম্পদ আমরা এখানে লিখে নিব। ঠিক আছে, স্থায়ী সম্পদ কথাটা লেখার পরে এখানে পাশে আপনি লিখে নিতে পারেন 2020 সালের। তো 2020 সালে যখন আপনি সম্পদের পরিমাণ বের করতে যাবেন, আপনার স্থায়ী সম্পদ কি ছিল? একটি যন্ত্রপাতি। দেখেন একটি যন্ত্রপাতি ছিল আপনার স্থায়ী সম্পদ। তো যন্ত্রপাতির মূল্য ছিল কত? ভালো করে মনে রাখেন তো। যন্ত্রপাতিটির মূল্য ছিল 2020 সালে যখন আপনি স্থায়ী সম্পত্তিটি ক্রয় করেন, তখন তার মূল্য ছিল 30,000 টাকা। খেয়াল করেন। এখন এই যন্ত্রপাতিটি 2020 সালে আপনি ব্যবহার করে ফেলছেন। যদি ব্যবহার করে ফেলেন তাহলে কি যন্ত্রপাতিটি 30,000 টাকা থাকবে? না। সেক্ষেত্রে আপনার এখানে যে কাজটি করতে হবে, আপনাকে এখান থেকে বিয়োগ করতে হবে পুঞ্জীভূত অবচয়। এইখানে ভালো করে বুঝতে হবে। পুঞ্জীভূত অবচয়টা আপনাকে বিয়োগ করে ফেলতে হবে। দেখেন পুঞ্জীভূত অবচয় এই কথাটা লিখলে হবে, হিসেব লেখা লাগবে না। এখন অনেকে যে ভুলটি করে সেটি হচ্ছে অনেকে অবচয় বিয়োগ করে। ভালো করে মনে রাখেন, এখানে অবচয় বিয়োগ করলে আপনার অঙ্ক হবে না। আপনাকে বিয়োগ করতে হবে পুঞ্জীভূত অবচয়। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সবসময় পুঞ্জীভূত অবচয়টাকে বিয়োগ করে থাকি। তো আমাদেরকে দেখতে হবে সারণীতে। আমি অবচয়ের গড়ও করছি, আবার পুঞ্জীভূত অবচয়ের গড়টাও করে দিয়েছি। তো দেখেন তো পুঞ্জীভূত অবচয়ের গড়ে প্রথম বছরে কত ছিল?
3000 টাকা ছিল। এই 3000 টাকা আপনাকে এখানে বিয়োগ করে ফেলতে হবে। তো যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের এখানে কত আসবে? 27000 টাকা আসবে। এটি হচ্ছে 2020 সালের আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী। এখন আমাদেরকে যেতে হবে 2000 কত সালে? 2021 সালে। তাহলে 2021 সাল এখানে লিখে নিতে পারেন আগে বা পরে। স্থায়ী সম্পদ 2021 সালে স্থায়ী সম্পদ আমাদের কি ছিল? যন্ত্রপাতি হিসাব ছিল। যন্ত্রপাতি ছিল। তো যন্ত্রপাতি কত টাকা ছিল দেখেন। যন্ত্রপাতি ছিল আমাদের অবশ্যই 30,000 টাকা। কারণ স্থায়ী সম্পদে যখন আপনারা যন্ত্রপাতি হিসাব করছেন তখন প্রত্যেক বছরে উদ্বৃত্ত কিন্তু 30,000 টাকায় লিখছি আমরা। এখন এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে কি? পুঞ্জীভূত অবচয়, নট অবচয়। ভালো করে মনে রাখেন, পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করতে হবে। তাহলে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 2021 সালে কত ছিল? এখন দেখেন, আমরা অবচয়ের গড়ে করছি, আবার পুঞ্জীভূত অবচয়ের গড়ে করছি ক নাম্বারে। তাহলে ক নাম্বারে পুঞ্জীভূত অবচয়ের গড়ে 2021 সালে কত টাকা ছিল? একসাথে ছিল আমাদের 5,700 টাকা। কত টাকা ছিল? 5,700 টাকা। এই 5,700 টাকা আপনাকে এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে আপনাদের কত থাকে দেখেন, আপনাদের থাকবে 24,300 টাকা। এটিকে আপনি এখানে সাথে সাথে ক্লোজ করে ফেলবেন। এটি হচ্ছে 2021 সাল। এরপরে যেতে হবে 2022 সাল। এখানে লিখবেন স্থায়ী সম্পদ। একটি স্থায়ী সম্পদই ছিল। তো স্থায়ী সম্পদ লেখার পরে স্থায়ী সম্পদ আপনারা এখানে লিখে নেবেন। তাহলে আমরা এখান থেকে যন্ত্রপাতিটাকে লিখে নিব। যন্ত্রপাতি ছিল আমাদের 30,000 টাকা। তো তার থেকে আমরা এখানে বিয়োগ করব পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কত ছিল আমাদের 2022 সালে? 8,000 টাকা ছিল। এই 8,000 টাকা আপনি এখান থেকে বিয়োগ করে ফেলবেন। তাহলে দেখেন 8,000 টাকা যখন আপনি বিয়োগ করে ফেলবেন তখন আপনার কাছে থাকবে 22,000 টাকা। এই 22,000 টাকাই হচ্ছে আপনার স্থায়ী সম্পত্তির 3 বছর পরের যে মূল্য থাকবে বা ভগ্নাবশেষ মূল্যটা থাকবে সেটা। ভালো করে মনে রাখেন। তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন। এই সৃজনশীল প্রশ্নটি আসলে অনেক কঠিন ছিল। যারা আমরা নতুন তাদের জন্য খুবই কঠিন হতো যদি এই অঙ্কটি করতে যাই। তো আশা করি আপনারা এখন থেকে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এরকম কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওর নিচে একটি লাইক কমেন্ট করে যাবেন। কারণ একটি লাইক কমেন্টের দ্বারা আপনার অন্যান্য বন্ধুগুলো এই ভিডিওটি পাবে, যাদের উপকৃত তারাও উপকৃত হতে পারবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।